রকিং এইসের কয়েকটা ঘোড়া বাঁধা রয়েছে সেলুনের সামনে। দরজা ঠেলে ভিতরে ঢুকলো জুলিয়াস। ব্রায়ান কিভাবে মারা গেছে তা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনতে চায় সে। ডজন খানেক লোক সার বেঁধে বারের সামনে দাঁড়িয়ে। কয়েকজনকে আজ সকালে নাস্তার টেবিলে দেখেছে সে। জার্ভিস বা মেডককে ওদের মাঝে দেখা গেল না। ওদের মধ্যে এডমন্ড ফিনলেকে দেখে তাকে ডাকলো জুলিয়াস। এড, 1 মিনিট, একটু এদিকে শুনে যাও। ঘুরে দাঁড়ালো এড। বিন্দুমাত্র বিচলিত না হয়ে স্বাভাবিক গলায় সে বলল, আরে জুলিয়াস যে, এসো, এক গ্লাস মদ নিচ্ছি, খাও। সে আর এক সময় হবে, চলো একটু বাইরে এসো, কথা আছে। ওর কথায় সম্মতি জানিয়ে দরজার দিকে পা বাড়ালো এড। বাঁকা দেহ, বন্দুকবাজ হিউ হারপার আর দত্তের মতো ম্যারিও রয়েছে বারে। এডের পিছন পিছন রকিং এইসের লোকজনও সবাই এগুলো, দরকার পড়লে এডের কাছাকাছি থাকতে চায় ওরা। জুলিয়াসের কাছে এসে মাথা নাড়তে নাড়তে এড বলল, আসলে তুমি একটা মস্ত গোয়ার লোক। খুব খুব বোকামি করছো তুমি। কি করব, স্বভাব তো আর বদলানো যাবে না। বাইরে বেরিয়ে রাস্তা ধরে খানিকটা এগিয়ে বাড়ির কোণা পেরিয়ে দাঁড়ালো ওরা। সেলুনের দরজার বাইরে হিউ হারপার, মাডি আর রকিং এইসের অন্যান্য লোকজন এসে দাঁড়িয়েছে। রাস্তার ওপারে ডিগবি নোবেলও তার অফিস থেকে বেরোলো। অন্য কারো দিকে ভ্রুক্ষেপ না করে জুলিয়াস বলল, এড, ব্রায়ানের কি হয়েছিল? বুড়োটার দুর্ঘটনা। কে দেখেছে? টুপিটা একটু পিছন দিকে ঠেলে দিল এড। একটা কৌতূহলী ভাব প্রকাশ পাচ্ছে ওর মুখে। তুমি কি ভাবছো ওটা দুর্ঘটনা নাও হতে পারে? ঠিক তাই ভাবছি আমি। ঘটনাটা কে দেখেছে? যতদূর শুনেছি কেউই দেখেনি। ওর জন্য আবার এত দুশ্চিন্তা কে করতে যাবে বলো? সন্ধানী দৃষ্টিতে ওর দিকে চেয়ে রয়েছে জুলিয়াস। রকিং এইসের আস্ত বলে ব্রায়ানকে ধরে ওঠাবার সময়ে ফিসফিস করে আমাকে শহরে দেখা করতে বলেছিল সে। তুমি শুনে থাকলে? লোক চিনতে ভুল করেছ হে। স্বার্থের খাতিরে খুন করা আমার স্বভাব নয়। জাহান্নামে যাও তুমি। বেশ রেগেছে এড, মুখটা লালচে দেখাচ্ছে। জুলিয়াসের মনে হলো সত্যি কথাই বলছে ও। হয়তো ব্রায়ানের মৃত্যুর সাথে ওর কোনো সম্পর্ক নেই, কিন্তু তাই বলে দুর্ঘটনায় ব্রায়ান মারা গেছে এমন ভাবারও কারণ নেই। মিছে নিজের উপর ঝামেলা ডেকে আনছো, বলল এড। চোখের সামনেই দেখতে পাচ্ছি এর ফলাফল কি হবে। মেডক বলেছে ওটা দুর্ঘটনা, মেনে নাও। অন্য কিছু বলতে গেলেই সে তোমাকে মিথ্যাবাদী প্রমাণ করে ছাড়বে। তখন কোথায় থাকবে তোমার আত্মসম্মান? ভালো লোকজনের সাথেই যোগ দিয়েছ, খোঁচা দিল জুলিয়াস। সে মাথা ব্যথা আমার। লোকটা যে আসলে কেমন বুঝতে পারছে না জুলিয়াস। মেডক, হিউ, মাডি বা অন্যান্য রকিং এইসের লোকজনের সাথে ওর ঠিক খাপ খায় না, নাকি বুঝতে ভুল করছে সে। চলে যাবার জন্যে ঘুরল জুলিয়াস। কোথায় যাচ্ছ এখন? জিজ্ঞেস করলো এড। একটা কাজ পেয়েছি, জবাব দিল সে। তোমাকে তো বলেছি এড, পার্ক আমার খুব পছন্দ। আশেপাশেই থাকবো আমি, দেখা হবে। কোনাকুনি রাস্তা পার হয়ে ডাক্তারের বাড়িতে গেল জুলিয়াস। নাথান অ্যাশওয়ার্থকে বাসাতেই পাওয়া গেল। আশা করেছিলাম তুমি আসবে, দরজা খুলেই সাদর আমন্ত্রণ জানালেন ডাক্তার। এসো, ভিতরে এসো, বসো। না, বসবো না। বাবার সঠিক অবস্থা জানতে এসেছি আমি। অসুস্থ, খুবই অসুস্থ তিনি। মানে বাঁচার আশা নেই। এতদিনে যে কিভাবে টিকে আছে সেটাই আশ্চর্যের বিষয়। যে কোনো দিন মারা যেতে পারেন। এই অসুখে কখন যে কি হয় বলা কঠিন। সপ্তাহে 2 দিন দেখতে যাই বটে, কিন্তু আসলে আমার করার কিছুই নেই। হার্টের অসুখ? হ্যাঁ, হার্টের কাছে একটা শিরায় রক্ত জমে সেটা বন্ধ হয়ে গেছে। কেন এমন হয় জানি না। মানুষেতে চট করে মারাও যেতে পারে, আবার মাঝে মধ্যে অনেক দিন বিছানায় ভুগেও মরে।
এপাশ ওপাশ মাথা নাড়ল জুলিয়াস। বাবাকে সে চেনে। দীর্ঘদিন বিছানায় শুয়ে ভোগা সহ্য হবে না তার। তার চেয়ে তার 3 মাস আগেই মরে যাওয়া অনেক ভালো ছিল। 6. নডি কোলম্যানের সাথে খোলাখুলি আলাপ করল জুলিয়াস। বলল, কাজটা সে নিচ্ছে বটে, কিন্তু কতদিন যে থাকতে পারবে তার কোনো ঠিক নেই। মেডকের সাথে গোলমাল বাঁধলে নদীর এখানে কাজ করে বলে নদীও গোলমালে জড়াক, এটা সে চায় না। যে কোনো দিন যে কোনো মানুষের সাথে মেডকের লাগতে পারে, বলল নদী। শুধু সেই নয়, ওর সাথে লোকগুলো সবাই ঝগড়াটে। গায়ে পড়ে ঝগড়া করাই ওদের স্বভাব। কিন্তু আমার কারণে ঝগড়া হোক, এটা আমি চাই না। জুলিয়াস কাজে যোগ দিয়েছে জেনে মারিয়া কোলম্যান খুব খুশি হয়েছে। গুজবের কারণে কোনো অস্বস্তি যদি তার থেকেও থাকে, তা কারো বোঝার উপায় নেই। সে কিছুতেই বিশ্বাস করে না সেবাস্টিয়ান দত্ত তার ছেলেকে অমন কথা বলতে পারে। মারিয়া জোর দিয়েই বলেছিল, তোমাকে তোমার বাবা খুব ভালোবাসেন জানি আমি। তুমি দেখে নিও, ওর মাথা একটু ঠিক হলেই আবার তিনি তোমাকে ডেকে পাঠাবেন। এ নিয়ে আর তর্ক করেনি জুলিয়াস। পরদিন সকাল থেকে ইন্ডির সাথে কাজে লেগে গেল সে। গরু মহিষের গায়ে মার্কা মারা খড় কেটে সেগুলো সংগ্রহ করে পশুর শীতকালের খাবার হিসাবে জড়ো করা, খুঁটি বদল করে বেড়া মেরামত করা ইত্যাদি প্রচুর কাজ বাকি পড়ে আছে। চতুর্থ দিনের দিন শহর থেকে জনি এসে হাজির হলো জুলিয়াসের খোঁজে। রান্নাঘরে জুলিয়াস, নডি আর মারিয়ার সাথে বসল সে। জনিকে খুব বিচলিত দেখাচ্ছে। কিছু একটা করা দরকার। কে জানে এরপরে আবার কি ঘটবে, চিন্তাগ্রস্তভাবে বলল জনি। কেন, তোমার আবার কি হলো? প্রশ্ন করল জুলিয়াস। না, আমার কিছু হয়নি, কিন্তু হতে কতক্ষণ। জেরিকে চিনতে? মারা গেছে। গত সন্ধ্যায় হিউ গুলি করে মেরেছে ওকে। হিউ? কি হয়েছিল? এখন ওরা বলছে জেরি নাকি মদ খেয়ে মাতাল হয়ে হিউয়ের সাথে ঝগড়া বাঁধিয়েছিল। হিউকে মারার জন্যে পিস্তল বের করতে দেখেই হিউ ওকে গুলি করে। কিন্তু মদ খেয়ে মাতাল হবার মানুষ জেরি নয়। যা হোক, ওদের কথার উপর হিউকে ছেড়ে দেওয়া হয়েছে। মেডককে যদি এখনও থামানো না হয়, তবে ওর লোকজনেরা একটার পর একটা এই ধরনের কাজ করেই চলবে। চট করে লোলার কথা মনে পড়ল জুলিয়াসের। মেয়েটার ভাব ছিল জেরির সাথে। এখন কেমন লাগছে ওর? শূন্য, অবশ, হয়তো কাঁদছে সে। কিন্তু তাতে আর কি লাভ হবে? জেরি তো আর ফিরবে না। মারিয়া কোনো মন্তব্য করেনি। সে শঙ্কিত মুখে স্বামীর দিকে চেয়ে রয়েছে। নডিকেও চিন্তিত দেখাচ্ছে। জনি উত্তেজিতভাবে ঘরময় পায়চারি করে বেড়াচ্ছে। কি করা যায় জুলিয়াস? থেমে দাঁড়িয়ে প্রশ্ন করল জনি। করার আছেই বাকি। ওদের পরবর্তী পদক্ষেপের জন্যে অপেক্ষা করতে হবে আমাদের, জবাব দিল জুলিয়াস। দেখি ওরা কি করে। 4 দিন পর রাতের বেলা আর একজন অতিথি এসে হাজির হলো। দরজায় করাঘাতের শব্দে নডি পিস্তল হাতে সন্তর্পণে এগোলো দরজার দিকে। জুলিয়াস দূর থেকে ওকে কাবার করে রয়েছে। তোমার একজন গেস্ট এসেছে জুলিয়াস, চিৎকার করে জানালো নডি। লোলা বেইলি। রাইফেল হাতে এগিয়ে এলো জুলিয়াস। যেমন অবাক হয়েছে, তেমনি দুশ্চিন্তাও হচ্ছে তার এই অসময়ে লোলাকে দেখে। রাত 12টা ঠিক, বেড়াতে আসার সময় নয়। কিন্তু কি হয়েছে লোলা? উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল জুলিয়াস। কিছু হয়নি। কিন্তু তোমার সাথে কথা বলা খুব দরকার। তোমরা ভিতরে এসো, ডাকলো নদী। আমি বাচ্চাদের বা মারিয়ার ঘুম ভাঙাতে চাই না। আমি জেগেই আছি। বলতে বলতে মারিয়া বেরিয়ে এলো। আর বাচ্চাদের নিয়ে চিন্তা নেই। ভূমিকম্প হলেও জাগবে না ওরা। বাতি জ্বালাচ্ছি আমি। ভিতরে ঢুকলো ওরা। বুট, জিন্স আর ব্লাউজের উপর সোয়েটার পরেছে লোলা।
চুলগুলো ছাড়া। ক্লান্ত দেখাচ্ছে ওকে। আমি কফি চাপিয়ে দিচ্ছি, বেশি দেরি হবে না। ওসব ঝামেলা করার কোনো দরকার নেই। এখনই ফিরতে হবে আমাকে, অনেক দূর পথ। সকালেই আবার রেস্টুরেন্ট খুলতে হবে। তাহলে আর ঘুমাবে কখন তুমি? বলে উঠল জুলিয়াস। একদিন তোমার মা চালিয়ে নিতে পারবেন না। মা জানেন না আমি এখানে এসেছি, কেউই জানে না। শনিবারে শহরে যাচ্ছ তুমি? নদীর দিকে চেয়ে মাথা ঝাঁকালো জুলিয়াস। হ্যাঁ, কিছু জিনিস কেনা দরকার। শনিবারে শহরে যাব ঠিক করেছি। যেও না, কথা দাও প্লিজ। বলা যাবে না তুমি বলো যাবে না তুমি? লোলাকে টলতে দেখে জুলিয়াস এগিয়ে এসে ওকে ধরে চেয়ারে বসিয়ে দিল। ফ্যাকাশে দেখাচ্ছে লোলার মুখ। কথা বলতে পারছে না মেয়েটা। কারো কোনো আপত্তি শুনতে চাই না। কফি চাপাচ্ছি আমি, বলল মারিয়া। কফিতে চুমুক দিয়ে একটু সুস্থির হয়ে ধীরে ধীরে সব খুলে বলল লোলা। রেস্টুরেন্টের কাজে অনেক টুকরো টুকরো কথাই কানে আসে। তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা কিছুটা কানে এসেছে আমার। কার কাছ থেকে শুনলে? প্রশ্ন করল জুলিয়াস। বিভিন্ন লোকের কাছে। মেডক, হিউ, এড, আরও অনেকে। আমার সম্বন্ধে কিছু বলছিল? হ্যাঁ, শনিবারের কথা বলছিল। ওদের ধারণা শনিবারে তুমি শহরে যাবে। ওদের টেবিলের পাশ দিয়ে যাবার সময়ে শুনলাম মেডক বলছে, কাজটা ঠিকমতো করতে পারলে শেরিফ কিছুই করতে পারবে না। হিউ বলল, আমার হাতে ছেড়ে দাও কাজটা, মিস করি না আমি। এড বলল, লোকে ওকে বেশ পছন্দ করে, আর একটা হত্যা এই মুহূর্তে ঠিক হবে না। মেডক ধমক দিয়ে ওকে থামিয়ে দিল। বিশ্বাস করছো আমার কথা? মাথা ঝাঁকালো জুলিয়াস। তোমার কথা মোটেও অবিশ্বাস করছি না আমি। তাহলে শনিবারে শহরে যাচ্ছ না তো? হাসল জুলিয়াস। প্রশ্নটা সরাসরি জবাব না দিয়ে বলল, সেটা ভেবে দেখতে হবে। একদিন না একদিন শহরে যেতেই হবে। সারা জীবন তো আর পালিয়ে বেড়ানো যাবে না। কেন? প্রতিবাদ করল লোলা। পার্কেই তোমাকে থাকতে হবে এমন কোনো কথা নেই। অন্য কোথাও চলে যাও না কেন তুমি? হয়তো পার্কের মায়া কাটাতে পারি না বলেই যেতে পারি না। কিন্তু শনিবারে শহরে না গেলেও তোমার চলবে, তা ঠিক। চিন্তাযুক্ত মুখে জবাব দিয়ে জানালার ধারে সরে গেল জুলিয়াস। লোলার কথাগুলোই মনে মনে উল্টে পাল্টে ভেবে দেখছে সে। আসলে এতে খুব একটা অবাক হয়নি ও। এর তাকে পার্ক ছেড়ে চলে যাবার পরামর্শ দিয়েছিল। জার্ভিস, মেডক, ওরাও একই কথা বলেছে। জুলিয়াস পার্কে থাকুক, এটা সহ্য হচ্ছে না ওদের। কিন্তু কেন? এক সপ্তাহের উপর হয়ে গেল রকিং এইসের ধারে কাছেও যায়নি সে। বরং ওখান থেকে বহু দূরে ও এই কাজটা নিয়েছে। কেউ যদি তোমার পিছনে লেগে থাকে, সে তো এখানে এসেও তোমাকে মারতে পারে। আলোচনায় যোগ দিল নদী। পারে, কিন্তু সেটা হবে খুন। শহরে ব্যাপারটা যদি ওরা ঠিক মতো সাজাতে পারে, তবে ঘটনাটা গানফাইটের মতো দেখাবে। আমাকে উস্কে দিয়ে ওরাই ঝগড়াটা বাঁধাবে। তোমার কোমরে পিস্তল বাঁধা না থাকলেও অন্য পথ খুঁজে নেবে ওরা। শহরে সর্বক্ষণ যদি তোমার সাথে সাথেই থাকি আমি, তাতে তুমিও ঝামেলায় জড়িয়ে পড়বে। কিন্তু এতে কাজ হতে পারে, সেটা ভালো করে ভেবে দেখতে হবে। রাত অনেক হয়েছে, উঠল লোলা। জুলিয়াস ওকে বিদায় দিতে ওর সাথেই বাইরে এলো। বাইরে দাঁড়িয়ে জেরির কথা তুলে লোলার জবাব শুনে খুব অবাক হলো জুলিয়াস। ওর কথা ভেবে আমার জন্য দুঃখ করো না। জুলিয়াসের কনুইয়ের উপর হাত রেখে বলল লোলা। জেরি খুব ভালো লোক ছিল, পছন্দ করতাম, কিন্তু ভালোবাসতাম না। ওকে কখনোই বিয়ে করতাম না আমি। তাহলে তোমার এখনো কোনো মনের মানুষ মেলেনি? দুর্ভাগ্য আমার। হেসে উঠল জুলিয়াস। তাড়াহুড়োর কিছু নেই, এখনো অনেক সময় আছে। চলো তোমাকে শহরে পৌঁছে দিয়ে আসি। সুন্দর পরিষ্কার আকাশ। দুজনে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে। লোলার বাবা বেঁচে থাকতে তার ছেলেবেলাটা নিজেদের খামারেই কেটেছে। সেখানেই সে বন্দুক ছোড়া, লাশও ব্যবহার করা, ঘোড়ায় চড়া এসব শিখেছে।
জুলিয়াসই বেশিরভাগ কথা চালিয়ে গেল সারাটা পথ। শহরের কাছাকাছি এসে নীরবেই পথ চলছিল ওরা। হঠাৎ লোলা প্রশ্ন করল, ফেরার পরে ওর সাথে তোমার দেখা হয়েছে জুলিয়াস? অবাক হয়ে ওর দিকে চাইল জুলিয়াস। সে যে জিনার কথাই ভাবছে কি করে বুঝলো মেয়েটা? হ্যাঁ, দেখা হয়েছে বলল। অন্ধকারেও লোলার মুখভঙ্গি নজরে পড়ল তার। কি হয়েছে বলো তো? না, কিছু না, থেমে থেমে উচ্চারণ করল জুলিয়াস। তারপর কি ভেবে আবার বলল, জিনা ওর ভাইয়ের মৃত্যু ভুলতে পারেনি। কিন্তু সেটা তো আকস্মিক দুর্ঘটনা। সেজন্যে ভাইকে সেজন্যে ভাইকে খুব ভালোবাসতো সে। কিন্তু কথাটা শেষ করল না লোলা। আবার নীরবে পথ চলল ওরা। এরপরে যখন আবার মুখ খুলল তখন সে সম্পূর্ণ ভিন্ন বিষয়ে কথা বলল। শনিবারে ঠিকই শহরে আসবে তুমি, তাই না? সম্ভবত। তাহলে তোমাকে সাবধান করতে আশাটা একেবারে বৃথা হলো আমার। না, তা কেন হবে? সতর্ক হয়ে গেলাম। শহরে যখন ঢুকবো চোখ কান খোলা রাখবো আমি। সোজা জুলিয়াসের দিকে চাইল লোলা। আমি জিনা হলে বলতাম, দূরে কোথাও আমাকে নিয়ে চলো, পৃথিবীর যে কোনো দেশে। আর জিনা ও কথা বলল আমি জবাব দিতাম, সেটা সম্ভব নয়। অন্তত সাবধানে থাকবে তো তুমি? হ্যাঁ, থাকবো। এগিয়ে চলল ওরা। শনিবারের কথা ভাবছে জুলিয়াস। শহরে সেদিন কি ঘটবে, কতটা সাবধান থাকতে পারবে ও? আসলে মেডকের প্ল্যানটা তার জানা দরকার। হয়তো জার্ভিস বা পেপির সাথে তার কথা বলা উচিত। পেপির সাথে কথা হলেই ভালো হয়। 7 শনিবারে একটু সকাল সকালই ছেলে মেয়েদের ঘুম থেকে তুলে শহরে যাবার জন্য তৈরি করতে ব্যস্ত হলো মারিয়া। তার ভিতরকার দুশ্চিন্তা বাইরে থেকে বোঝার উপায় নেই। কিন্তু রওনা হবার পরে বারবার অকারণে নদীর হাতে হাত রাখছে সে। ফিলিক্সের থেকে ধার করা ঘোড়াটার পিঠে চেপে গাড়িটার অল্প পিছনে থেকে ওদের অনুসরণ করছে জুলিয়াস। মারিয়া প্রতিবার নদীর হাত ছোঁয়ার সাথে সাথেই সে হাসি মুখে মারিয়ার দিকে চেয়ে তাকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। খেয়াল করলো জুলিয়াস। ছেলে দুটো পিছনে ছিটে বসেছে, ছোট মেয়েটা মারিয়ার কোলে। ঘণ্টাখানেক পরে বাচ্চাকে কোলে নিল নদী। মারিয়া লাগাম ধরল। মাঝপথে একবার একটা গাছের ছায়ায় কিছুক্ষণ থেমে ছেলে দুটোকে চলে ফিরে হাত পাগুলো একটু সোজা করে নেয়ার সুযোগ দিয়ে আবার যাত্রা শুরু করলো তারা। 11টা নাগাদ ওরা ক্রেস্ট লাইনে পৌঁছলো। আরও কয়েকটা ওয়াগন দেখা যাচ্ছে ব্যাংকের পাশে ফাঁকা জায়গায়। গাড়ি থেকে ঘোড়াগুলোকে খুলতে সাহায্য করলো জুলিয়াস। ছেলে দুটো আগেই নেমে দাঁড়িয়েছে। নদী ঘোড়াগুলো নিয়ে কাঠের বেইলের সাথে বেঁধে রাখলো। বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে আশপাশে। ওদের কয়েকজনের সাথে কথাও বলল জুলিয়াস। কিন্তু ওদের মধ্যে কেমন একটা অস্বস্তি জুলিয়াসের নজর এড়ালো না। অবশ্য এটাই স্বাভাবিক। এতদিনে তাকে ত্যায্য করার খবরটা নিশ্চয় ছড়িয়ে পড়েছে। সেলুনের সামনে রকিং এইসের বেশ কয়েকটা ঘোড়া বাঁধা রয়েছে। দিন শেষ হওয়ার আগেই কিছু একটা গোলমাল ওরা বাঁধাবে, এতে সন্দেহ নেই। কিন্তু সেটা যে কোন দিক থেকে আসবে কিছুই আঁচ করতে পারছে না জুলিয়াস। খাবার জিনিস কি কি লাগবে সব অর্ডার দিতে হবে আমার, বলল নডি। চলো একসাথেই যাই। অর্ডার দিয়ে একবারেই ওই পথে ফিলিক্সের ঘোড়া ফেরত দিয়ে তোমার ঘোড়াটা নিয়ে আসবো, কি বলো? কাজ ঝাঁকালো জুলিয়াস। জনিও জুটে গেল ওদের সাথে। বলল, চলো একসাথেই যাই, আমিও ওদিকেই যাচ্ছি। এভাবে যেচে ওদের সাথে যেতে চাওয়ার দেখে জুলিয়াসের সন্দেহ হলো হয়তো নডি ওকে কিছু জানিয়েছে। ওর দেহরক্ষীর সংখ্যা এখন 2-এ দাঁড়ালো। ফিলিক্সের ঘোড়া ফেরত দিয়ে ফেরার পথে শেরিফের সাথে দেখা হলো অফিসের দরজায়। জুলিয়াসকে দেখেই সে বলে উঠল, ভিতরে
শুনে যাও জুলিয়াস, তোমার সাথে কথা আছে। নড়ি একবার জনির দিকে চেয়ে বলল, ঠিক আছে, আমরা বাইরেই দাঁড়াই। দুজনে অফিস ঘরে ঢুকলো। শেরিফি প্রথম কথা বলল, তাহলে চাকরি একটা জুটিয়ে নিয়েছ? হ্যাঁ, চাকরি পেয়েছি। টিকবে তো? হয়তো। কিন্তু তোমার ডেনভার থেকে টেলিগ্রামের জবাবের কি হলো? মাথা নাড়ল শেরিফ। আমার প্রশ্নের জবাব হলো না ওটা। যা হোক, সে কথা না হয় আপাতত ছেড়েই দিলাম। টেলিগ্রামের জবাব পেয়েছি আমি। তোমার $1000 পুরস্কার ঘোষণার কথাও শুনেছি। তোমার টাকাটা বেঁচেই যাবে, কিন্তু তাই বলে মনে করো না তুমিও বেঁচে গেলে। ইন্ডিয়ান ব্লাফে নকারের সাথে কি হয়েছিল তোমার? ওই নামের কাউকে চেনে না জুলিয়াস। ইন্ডিয়ান ব্লাফেও মনে রাখার মতো কোনো ঘটনা ঘটেনি। তাহলে ব্যাপারটা কি? কৌতূহলী হলো সে। নকারকে প্রশ্ন করল জুলিয়াস। ন্যাকামি করো না। তুমি ফেরার একদিন পরেই এখানে এসেছে লোকটা। মেডোকের ওখানে কাজ নিয়েছে সে। ওকে চিনি না আমি। ইন্ডিয়ান ব্লাফে ঝগড়া করে এসেছো আর এখন বেগতিক দেখে সব ভুলে যেতে চাইছো? না না, কি নিয়ে ঝগড়া বেঁধেছিল? ওকেই জিজ্ঞেস করো। লাল হয়ে উঠল ডিগবি। উত্তেজিত গলায় সে বলল, কসম বলছি, এখানে কোনো গোলমাল চাই না আমি। তোমার পিস্তল আমার কাছে জমা দাও। ওর পিস্তল জমা নিয়েছো তুমি? ওর সাথে দেখা হলেই নিয়ে নেব। তাহলে তাই করো। ওর সাথে দেখা করে ওর পিস্তল জমা নিয়ে তারপর আমাকে খবর দিও। ভালো চাও তো যা বলছি তাই শোনো, পিস্তল জমা দাও। না। দুজন দুজনের দিকে চেয়ে একটা অস্বস্তিকর নীরবতা নিয়ে দাঁড়িয়ে আছে ওরা। পার্কের নিয়ম হচ্ছে এখানকার লোকজন সবাই পিস্তল নিয়ে চলাফেরা করে। শেরিফ তা কেড়ে নেয়ার ক্ষমতা রাখে, তবে একমাত্র অ্যারেস্ট করলেই সে সেই ক্ষমতা খাটাতে পারে। ভাওতা দিয়ে কাজ সারতে চেয়েছিল ডিগবি, কিন্তু কাজ হলো না। আত্মসম্মান বাঁচিয়ে নিজের কথা ফিরিয়ে নেয়া কঠিন হয়ে পড়েছে। সে বলল, ঠিক আছে, পিস্তল রাখতে চাও রাখো, তবে কোনো রকম গোলাগুলি বা ঝামেলা হলেই তোমাকে জেলে ভরবো আমি। মনে থাকে যেন। বাইরে বেরিয়ে এলো জুলিয়াস। ভিতরে কি কথা হলো শুনলে? বেশিরভাগই কানে এসেছে, জবাব দিল নডি। নকাল লোকটাকে দু একবার দেখেছি আমি ওকে, বলল জনি। মাঝারি গড়নের লোক, একটু খুঁড়িয়ে হাঁটে। শৌখিন বাবু। কায়দার গেঞ্জি টেঞ্জি পরে। বন্দুকবাজ বলেই মনে হয়। মেডক যখন কাজ দিয়েছে তখন বন্দুকবাজি হবেও, মন্তব্য করল নডি। রাস্তার এদিক ওদিক চেয়ে দেখল জুলিয়াস। মেডকের লোকজন কাউকে এখন দেখা না গেলেও আগামীতে কি ঘটতে যাচ্ছে বেশ বুঝতে পারছে সে। একটা ঝগড়া তৈরি করে নিয়েছে ওরা, আর তাও ইন্ডিয়ান ব্লাফের ঘটনা বলে প্রচার করায় মেডক বা রকিং এইসের সাথে এটাকে কেউ জড়াবে না। তাড়াহুড়ো করে গান ফাইটে না যাওয়াই ভালো, বলল নদী। ঠিক বলেছ, সায় দিল জনি। কিন্তু একটা কিছু করা দরকার। দেখা যাক ওরা কি করে। শহরে টুকিটাকি কেনাকাটা সেরে নিয়ে দুপুরে লাঞ্চ খেতে রেস্টুরেন্টে ঢুকলো ওরা। জুলিয়াস বসল নডি আর তার দুই ছেলের সাথে একই টেবিলে। জনি পাশের টেবিলে মারিয়ার সাথে বসল। রেস্টুরেন্টে বেশ ভিড়। ব্যস্তভাবে ছোটাছুটি করে কাজ করছে লোলা। শঙ্কিত দেখাচ্ছে ওকে। জুলিয়াসের সামনে খাবার প্লেট নামিয়ে রাখতে রাখতে সে বলল, আজ সকালে মেডক কফি খেতে এসেছিল। ওর সাথে আরও দুজন ছিল। ওরা বলছিল। দরজার দিকে চেয়ে লোলার কথা হঠাৎ করে থেমে গেল। ওদিকে চাইল জুলিয়াস। 5 জন লোক রেস্টুরেন্টে ঢুকছে। ওদের মধ্যে 3 জনকে চেনে জুলিয়াস, মেডক, এড আর তার ভাই জার্ভিস। বাকি 2 জন অপরিচিত। একজনের পরনে ফ্যাশনের গেঞ্জি, সাদা সিল্কের উপর কালো সুতোর কাজ করা। শহরের আরও 2-1 জন গেঞ্জি পরেছে আজ,
কিন্তু ওটার সাথে তুলনা কোনোটারই হয় না। একটা খালি টেবিলের দিকে এগিয়ে গেল ওরা। যাবার পথে মেডক কয়েকজনের সাথে বিনীতভাবে কথা বলল। জার্ভিসকে আড়ষ্ট আর বিচলিত দেখাচ্ছে, কিন্তু এদের চলাফেরা একেবারে সম্পূর্ণ স্বাভাবিক। চতুর্থ লোকটাকে খেয়ালই করেনি জুলিয়াস, কারণ তার দৃষ্টি পঞ্চম লোক নকারের উপরই আবদ্ধ। হঠাৎ সে থেমে দাঁড়িয়ে জুলিয়াসের দিকে কঠিন দৃষ্টিতে চেয়ে রইল। ওর মুখটা বেশ লালচে দেখাচ্ছে, হয়তো ডিং করেছে, কিন্তু তবু চোখ দুটো স্থির আর কঠিন। মেডকের ডাকে এগিয়ে গিয়ে টেবিলে বসলো সে। আর একজন লোক ঢুকলো রেস্টুরেন্টে, শেরিফ। কিন্তু টেবিলে না বসে দরজার কাছেই একটা সুবিধা মতো জায়গায় দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল সে। 1 মিনিট আগেও ঘরটা কথাবার্তা আর হাসিতে পরিপূর্ণ ছিল, কিন্তু এখন সেসব থেমে গিয়ে একটা বিশ্রী নীরবতা নেমে এসেছে। যারা উপস্থিত আছে তাদের কেউ কেউ এর কারণটা জানে, আর বাকি লোক আন্দাজ করে নিয়েছে। মারিয়ার দিকে চাইল জুলিয়াস। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, স্বামীর মুখের দিকে চেয়ে আছে সে। আমাদের খাবার আমরা শেষ করি, বলল মারিয়া। নিশ্চয়, মাথা ঝাঁকালো নদী। সেজন্যই তো রেস্টুরেন্টে আসা। পরবর্তী 8 ঘন্টা খুব অস্বস্তির মধ্যে দিয়ে কাটল। কয়েকটা টেবিল থেকে লোকজন তাড়াতাড়ি খাওয়া শেষ করে বউ ছেলে মেয়ে নিয়ে উঠে পড়ল। মেডকদের টেবিলে মৃদু কথাবার্তা চলছে। জার্ভিস মেডকের সাথে আর এর চতুর্থ জনের সাথে কথা বলছে। নকার নীরব বসে আছে। জুলিয়াসের দিকে পিঠ দিয়ে বসেছে সে, তবে মাঝে মাঝে ঘাড় ফিরিয়ে একবার করে তাকে দেখে নিচ্ছে। দরজার পাশে তার জায়গা থেকে একটুও নড়েনি শেরিফ। সে যে কেন ওখানে দাঁড়িয়েছে তা জলের মতোই পরিষ্কার। রেস্টুরেন্টের মধ্যে কোনো গোলমাল হলে নির্দোষ মানুষজন চোট পেতে পারে, ডিগবি তা চায় না। খাওয়া শেষ করে প্লেটটা ঠেলে দূরে সরিয়ে দিল জুলিয়াস। বলল, নদী, আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, তোমরা এসো। না, থামো, বলে উঠল নদী। আমরা সবাই একসাথেই বেরোবো। মারিয়া বাচ্চাদের নিয়ে এখানেই থাকুক। আমারও খাওয়া শেষ, নদীর বড় ছেলে বলল। ভালোই হয়েছে, তাহলে তুমি তোমার মায়ের দেখাশোনা করতে পারবে। পানির গ্লাস তুলতে গিয়ে মারিয়ার হাত থরথর করে কাঁপছে, তবু তার গলার স্বরে দীর্ঘতা প্রকাশ পেল। তোমার কর্তব্য তুমি করো, নদী, আমরা ঠিকই আছি। রকিং এস্টের টেবিলটার দিকে চাইল জুলিয়াস। নকারও ঠিক সেই মুহূর্তে ওর দিকে ফিরে চেয়েছে। মনে হলো এখনই উঠে দাঁড়াবে সে। লোলা একটা ট্রেটে করে এটো থালা বাসন নিয়ে ওদের টেবিলের পাশ দিয়েই ছুটতে ছুটতে রান্নাঘরের দিকে যাচ্ছে। হঠাৎ পা পিছলে গেল ওর। ট্রের উপরকার সব থালা বাসন পড়ল নকারের কোলে। হয়তো প্লেটে গরম কোনো কিছু ছিল। এক লাফে তরাক করে উঠে দাঁড়িয়ে হেরে গলায় চিৎকার করে গেঞ্জি আর প্যান্ট ঝাড়তে লাগলো সে। টেবিলের সবাই উঠে দাঁড়িয়েছে। মেডক আর জার্ভিস হতবুদ্ধি হয়ে গেছে। হি হি করে হাসছে এড। দেখে চলতে পারো না, চিৎকার করে বলল নকার। আমার জামা কাপড়ের কী অবস্থা হয়েছে দেখেছ? তার ছাদের গেঞ্জিটার কিম্ভূত কিমাকার চেহারা হয়েছে উচ্ছিষ্ট খাবার, কফি আর ঝোলে। প্যান্টের সামনের দিকটা একেবারে ভিজে গেছে। আমি সত্যি খুব দুঃখিত, বলে উঠল লোলা। কটমট করে ওর দিকে খানিকক্ষণ চেয়ে থেকে ঘুষি ওঠালো নকার। চট করে ওর হাত ধরে ফেলে হাসতে হাসতেই এড বলল, মাথা ঠান্ডা করো নকার। ও তো আর ইচ্ছে করে এটা করেনি। তাছাড়া কোনো চোটও পাওনি তুমি। রকিং এজ টেবিল ঘিরে বিশৃঙ্খলা চলার মাঝে জুলিয়াস বেরিয়ে পড়েছে রেস্টুরেন্ট থেকে। ওর সাথে নদী আর জনিও আছে। কেউ পিছু নেয়নি ওদের। নকার পিছু নিতে চাইলেও লোলার জন্যে পারেনি। ডিশ মোছার কাপড় দিয়ে তার কাপড় মুছে দেওয়ার ছলে ওকে দেরি করিয়েছে সে।
রাস্তায় চলতে হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে নদীর। কি ঘটেছে সবটাই দেখেছি আমি। ইচ্ছে করেই মেয়েটা অপেক্ষা করছিল ওখানে। ঠিক সময় মতোই এগিয়ে গিয়ে টেরে শুদ্ধ সব ফেলেছে নকারের কোলে। টেরেতে একটা পটে কিছুটা গরম কফিও ছিল। সত্যি চমৎকার ভেলকি দেখিয়েছে লোলা। গরম কফি পরে নরকের নকরের নকারের কোল নিশ্চয় এখনো জ্বলছে। হাসি মুখে বলল জনি। যেভাবে কফির দাগ লেগেছে তাতে ওই বাহারের গেঞ্জিটা আর পরা হবে না ওর। হাসছে জুলিয়াসও। সত্যি একটা মেয়ে বটে লোলা। কেমন সুন্দর নিজেই একটা বুদ্ধি বের করে কঠিন একটা পরিস্থিতি সামলে নিল। স্থায়ী সমাধান হয়নি বটে, তবু এখনকার মতো রক্ষা হলো। রাস্তার অন্য মাথায় রকিং এইসের লোকজনের সাথে শেরিফকেও রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা গেল। বাইরে দাঁড়িয়ে কথা বলছে ওরা। ডিগবিকেই বেশি বলতে দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর মেডকের সাথে সেলুনের দিকে এগোলো ওরা। সেলুনের সামনে আর এক দফা কথাবার্তা চলল। তারপর ঘোড়ায় চেপে নকারকে একাই রকিং এইসের দিকে ফিরে যেতে দেখা গেল। মনে হয় বাড়তি পরিষ্কার গেঞ্জি সাথে আনেনি ও। ফোরন কাটল নদী। এক বন্দুকবাজের কথা জানি আমি। একটা বিশেষ টুপি ছিল ওর। তোবড়ানো ময়লা একটা পুরনো টুপি। অন্য ভালো টুপিও ছিল তার, কিন্তু মারপিটের সম্ভাবনা থাকলেই সে পুরনো টুপিটাই মাথায় দিত। একদিন অন্য টুপি পরা অবস্থায় গোলাগুলিতে জড়িয়ে পড়েছিল সে। মরার সময়ে তার মৃত্যুর জন্যে সে তার শত্রুকে দায়ী না করে দোষ দিয়েছিল নিজের ভাগ্যকে। তার ধারণা ছিল পুরনো টুপিটা পরা থাকলে তাকে কেউ মারতে পারত না। হয়তো নকারেরও গেঞ্জির ব্যাপারে ওই রকম কিছু কুসংস্কার আছে। অন্তত এখনকার মতো বিদায় হয়েছে লোকটা, বলল জনি। সে বিষয়ে সত্যি কোনো সন্দেহ নেই। নকারের অদৃশ্য হওয়া পর্যন্ত অপেক্ষা করে ডিগবি নোবেল এগিয়ে এলো ওদের কাছে। চলে গেল নকার। বিরক্তি নিয়ে জুলিয়াসের দিকে চেয়ে বলল শেরিফ, তোমার জন্যেই যত ঝামেলা। আমি তো বলেছি লোকটাকে চিনি না আমি, জবাব দিল জুলিয়াস। ঝামেলা হলেও সেটা আমার তরফ থেকে আসতো না। কাজ ঝাঁকিয়ে ডিগবি বলল, এবারের জন্যে বেঁচে গেলে বটে, কিন্তু পরের বার আমি মুখ ফিরিয়ে থাকব। আগামীবার ঠিকই মরবে তুমি, কিংবা নকার। দুজনেই মরবে তোমরা, আমাকেও জ্বালাবে। আচ্ছা, তোমার আর এখন পার্কে ঘুরঘুর করার কি দরকার বলো তো? বাবা যখন ত্যায্য করেছেন, বিদায় হও না কেন তুমি? এই এলাকাটাই আমার পছন্দ। নিরাশভাবে এপাশ ওপাশ মাথা দুলিয়ে প্রথমে জনি, পরে নদীর দিকে চাইল ডিগবি। তার বিরক্তি ভরা ভেংচি কাটা মুখের অন্তরালে রাজ্যের অনিশ্চয়তা। জনি বলে উঠল, তোমার জায়গায় আমি থাকলে জুলিয়াসকে নিয়ে মাথা ঘামাতাম না মোটেও, বরং মেডকের লোকজন নিয়েই দুশ্চিন্তা হতো। জেরিকে হত্যার ব্যাপারটা তো কারোরই অজানা নয়। এই ধরনের ঘটনা মেডককে সাবধান করে দিয়েছি, বাধা দিয়ে বলে উঠল ডিগবি। এরপর থেকে নিজের লোকজনকে সে সামলে রাখবে বলেছে। কই, নকারকে ঠেকাবার তো কোনো চেষ্টাই করেনি সে, প্রতিবাদ করল জনি। কেন, তোমাদের সামনেই তো সে নকারকে বাড়ি পাঠিয়ে দিল, দেয়নি? বলেই দর্পের সাথে হেঁটে গিয়ে তার অফিসে ঢুকলো ডিগবি। ওর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে জনি বলল, ডিগবি সুবিচারই করতে চায়, তবে ওর ব্যক্তিগত মনোভাব বাদসাধে। লোকটা বোধ হয় তোমাকে অপছন্দ করে, তাই না জুলিয়াস? ঠিকই ধরেছ জনি। ওদিকে মেডকের সাথে তো ওর বেশ বন্ধুত্বই আছে বলে মনে হয়। বন্ধুর ত্রুটি চোখে পড়লেও মানুষটা এড়িয়ে যেতে চায়। মারিয়ার এটা ওটা টুকিটাকি শপিং সেরে রওনা হতে আরও ঘন্টাখানেক সময় লাগবে শুনে জুলিয়াস বলল, ঠিক আছে, তোমরা তোমাদের কাজ সেরে নাও। আমি ততক্ষণে লোলাকে ধন্যবাদ জানিয়ে ওর কাছ থেকে বিদায় নিয়ে আসি। এখন আর ওখানে ওখানে বিপদের সম্ভাবনা নেই, বলল নদী। তারপর আবার বলল, জিনাও শহরে এসেছে আজ, জানো? ওর সাথে আজ দেখা হয়নি জিনার।
রেস্টুরেন্টে যাবার পথে চারদিকে নজর রাখছিল জুলিয়াস, কিন্তু জিনাকে কোথাও দেখল না। রেস্টুরেন্টে দুপুরের খাওয়া চুকেছে। রান্নাঘরে ঢুকে দেখল মিসেস আইডা বেইলি আর লোলা দুজনেই কাপ প্লেট ধোয়ায় ব্যস্ত। জুলিয়াসকে ঢুকতে দেখে মুখ তুলে চেয়ে মিসেস বেইলি বলল, ওরা বলে গেল আমার মেয়ের নাকি কোনো কাজের ছিঁড়ি নেই। বিন্দু মাত্র নেই, হাসতে হাসতেই বলল জুলিয়াস। হোঁচট খেয়েছিলাম, বলল লোলা। লজ্জায় মাথা কাটা যাচ্ছিল আমার। মুখে ও কথা বললেও ওর চেহারায় লজ্জার রেশমাত্র দেখা গেল না। চোখ দুটো চকচক করছে। মুখ গম্ভীর রাখার ব্যর্থ চেষ্টা করছে ও। লোলার মা তোয়ালেতে হাত মুছে ওকে বলল, তুমি এখানকার কাজগুলো শেষ করো, আমি ততক্ষণে সামনের ঘরটা পরিষ্কার করছি। দেখো আগুনটা যেন নিভে না যায়। আমাকেও কিছু একটা কাজ দাও, আমিও সাহায্য করি, প্রস্তাব দিল জুলিয়াস। ওর হাতে একটা শুকনো তোয়ালে ধরিয়ে দিয়ে লোলা বলল, প্লেটগুলো মোছো তুমি। এখন থেকেই অভ্যাস করো, বিয়ের পরে তো কাজটা শিখতেই হবে। কপট রাগে গজর গজর করতে করতে কাজ শুরু করে দিল জুলিয়াস। তার দুরবস্থাটা বেশ উপভোগ করছে লোলা। চুলোয় কিছু কাঠ চাপিয়ে অ্যাভেনের ডালা খুলে পাইগুলো চেক করে দেখে একটা পাত্রে রাখা জিনিস একটু নাড়াচাড়া করে আরও পিছন দিকে ঠেলে দিল সে। তোমার কি সবসময় এরকম কাজ করতে হয়? জিজ্ঞেস করলো জুলিয়াস। হ্যাঁ, ঘণ্টাখানেকের মধ্যেই এখানকার কাজ সব শেষ হয়ে যাবে, কিন্তু এরপর বিকেলে লোকজন আসা আরম্ভ করবে কফির জন্যে। সেটা শেষ হতে না হতেই আবার রাতের খাওয়ার ব্যবস্থা করতে হবে, মানে মোটামুটি ব্যস্তই থাকতে হয় আমাদের প্রত্যেক দিন, আমার বিয়ে পর্যন্ত। বিয়ের পরে মাকে আমার বদলে আর কাউকে রাখতে বলে দেব। আমি হলে ঝটপট একটা বিয়ে করে ফেলতাম, সত্যি আমার তাই করা উচিত। নিশ্চয় কাউকে পেলেই ঝুলে পড়ো, সে যেই হোক, মনে ধরলেই হলো। মন চাইলে আর দমনা করো না, ফাঁসিয়ে ফেলো। চুলোর ধার থেকে ফিরে তাকালো লোলা। হয়তো আগুনের আছে গাল দুটো ঈষৎ লাল হয়ে উঠেছে তার। তাই করব, বলল লোলা। তার মন জয় করার চেষ্টাই করব। প্লেট মশা শেষ হয়েছে। তোয়ালেটা ঝুলিয়ে রেখে জুলিয়াস বলল, তুমি যা করেছ সেজন্যে যে কি ভাষায় ধন্যবাদ জানাবো জানি না, জানলে? তুমি বেঁচে থাকো, ভালো থাকো, এটুকুই চাই, বাধা দিয়ে বলে উঠল লোলা। আরও হামলা আসবে তোমার উপর। তুমি কি নদীর ওখানেই থাকবে বলে ঠিক করেছ? আমি জানি মেডকের কিছু একটা প্ল্যান আছে। বাবা মারা গেলে রকিং এইস খামার জারভিস আর পেপি পাবে। হয়তো জুয়া খেলে জারভিসের শেয়ারটা জিতে নিতে পারবে সে, কিন্তু পেপির ব্যাপারে কি করবে? পেপি যে সোজা মেয়ে নয় এ কথা সবাই জানে। তাহলে মেডকের মতলবটা কি? পেপি বিয়ে করলে তখন কি হবে? পেপি মেডককে সে কোনোদিনও বিয়ে করবে না। তা না হয় বুঝলাম, কিন্তু আজকে নতুন যে লোকটাকে দেখলাম তাকে যদি ওর পছন্দ হয়। এডমন্ড ফিনলে আশ্চর্য কি সুদর্শন যুবক। ওর চলাফেরার মধ্যে একটা স্বতন্ত্র আছে, আকর্ষণ আছে। তোমার বোনকে কতটা চেনো তুমি? ছেলেদের দিকে চোখ তুলে তাকায়ও না সে। অবিশ্বাস ভরা চোখে জুলিয়াসের দিকে চাইল লোলা। মেয়েদের সম্পর্কে কিছুই বোঝো না তুমি। হয়তো পেপি এতদিন ছেলেদের দিকে চায়নি, কারণ চোখে পড়ার মতো কাউকে এর আগে সে দেখেনি। এডমন্ড নিঃসন্দেহে সাধারণের অনেক উপরে। একটু চুপ করে রইল জুলিয়াস। এই লাইনে চিন্তা করে দেখেনি সে। অসম্ভব কি? মেডকের চিঠি পেয়ে এসেছে এড। বন্দুকবাজ যথেষ্ট আছে ওর। হয়তো মেয়েদের কাছে আকর্ষণীয় চরিত্র বলেই ওকে ডেকে পাঠিয়েছে মেডক। হয়তো এটাই ওর কাজ। তোমার কি মত জুলিয়াস? নতুন চিন্তার খোরাক জোগালে তুমি। কথাটা ভেবে দেখার মতো। যাক, তবু কিছুটা কাজে লাগলাম।
মন্তব্যটা জুলিয়াসের কানেই গেল না। সে এখনো পেপি আর এডমনের কথাই ভাবছে। জার্ভিসের যদি কিছু হয় আর পেপি এডকে বিয়ে করে, কে চালাবে রকিং এইস? পেপির স্বামী এড বা মেডক, কিংবা দুজনেই যৌথভাবে চালাবে? জুলিয়াস, ডাকল লোলা। সংবিত ফিরে পেয়ে চমকে মুখ তুলে চাইল সে। কিছু বলছো? নকার শহর ছেড়ে চলে গেছে বলেই মনে করো না সব বিপদ কেটে গেছে। আমি সতর্ক থাকব, হেসে বলল জুলিয়াস। তোমারও সৌভাগ্য কামনা করছি। কিসের জন্যে? যেন মনের মানুষের নাগাল পাও। একটা দীর্ঘশ্বাস ফেলে লোলা জানালো তার মন পাওয়া খুবই শক্ত। চেষ্টা চালিয়ে যাও, পাবে। এগিয়ে গিয়ে লোলার হাত দুটো নিজের হাতে নিয়ে মৃদু চাপ দিল জুলিয়াস। তারপর ঝুঁকে ওর ঠোঁটে চুমো খেল। শুভাকাঙ্ক্ষী বন্ধু হিসেবেই চুমো খেয়েছিল জুলিয়াস, কিন্তু ঘটনাচক্রে ব্যাপারটা অন্যরকম দাঁড়ালো। দুপাশ থেকে লোহার হাত দুটো শক্ত করে লোলার হাত দুটো শক্ত করে জুলিয়াসের গলা জড়িয়ে ধরল। লোলার ভেজা উষ্ণ ঠোঁটের ছোঁয়া লাগলো জুলিয়াসের ঠোঁটে। নরম বুকের চাপে রোমাঞ্চিত হলো তার দেহ। জুলিয়াসের সাথে মিশে একাকার হয়ে গেল লোলা। থরথর করে কাঁপছে ওর দেহ। হৃদস্পন্দন দ্রুত হয়েছে তারও। জোর করে নিজেকে ছাড়িয়ে নিল জুলিয়াস। ঘন ঘন শ্বাস পড়ছে। চিন্তার শক্তি হারিয়ে গেছে। মুখ লাল হয়ে উঠেছে, গরম লাগছে ওর। সে বলল, লোলা, লোলা। আর বলার কিছু ভেবে পেল না জুলিয়াস। মনে করার কিছু নেই, বলল লোলা। কিন্তু এখন যাও তুমি, মা হঠাৎ এসে পড়তে পারেন। চট করে ঘুরে দাঁড়িয়ে বাইরের দিকে পা বাড়ালো জুলিয়াস। পালিয়েই যাচ্ছে সে। মাথার ভিতর সব কিছু তালগোল পাকিয়ে গেছে তার। জুলিয়াস। সে দরজার কাছে পৌঁছতেই ডাকলো লোলা। ফিরে তাকালো জুলিয়াস। লোলাকে সম্পূর্ণ শান্ত সংযত দেখাচ্ছে। একটু হাসির আভাসও যেন দেখা যাচ্ছে ওর মুখে। ঘটনাটা একটু তলিয়ে ভেবে দেখো, বলল লোলা। কোনো জবাব দিল না জুলিয়াস। হঠাৎ এমন ঘটে যাবার জন্যে নিজের উপরই রাগ হচ্ছে তার। ভাবার কি আছে এতে? এটা ভুলে যাওয়াই তার উচিত। হ্যাঁ, তাই সে করবে। 8। লাঞ্চের পরপরই এক গ্লাস মদ খুব দ্রুত শেষ করেছে মেডক। এখন দ্বিতীয় গ্লাসটা সামনে নিয়ে বসে ধীরে ধীরে পান করছে সে। নিজের অভ্যাস ভালো করেই জানা আছে তার। দ্বিতীয়টা শেষ করলেই তৃতীয় আর চতুর্থ শেষ করতে সময় লাগবে না। তারপরই কাউকে না কাউকে ঘুষি মেরে বসবে ও। কিন্তু এবারে অনেক বড় খেলায় নেমেছে মেডক। এখন মাথা গরম করলে চলবে না তার। চিন্তা করে ঠান্ডা মাথায় সব কাজ করতে হবে। হোয়েল কিট বারে ঢুকল। মেডকের টেবিলে বসতে বসতে নিচু স্বরে বলল, জুলিয়াস এখনও শহরে আছে, আবার রেস্টুরেন্টে ঢুকেছে। বলো তো, হিউ আর আমি গিয়ে ওর সাথে একটা ঝগড়া বাঁধিয়ে ওকে শেষ করে আসতে পারি। একাই আছে সে। ধমকে উঠল মেডক। বোকার মতো কথা বলো না। যত সুন্দর করেই সাজাও, এখন আর সেটা ভালো দেখাবে না। জুলিয়াসকে ঘাটাতে যেও না এখন। গিলাসে আর একটা চুমুক দিয়ে নীরবে বসে রইল মেডক। একটা প্ল্যান ভেস্তে গেছে তার, কিন্তু তাতে কি? আবার নতুন করে আরেকটা প্ল্যান আনবে সে, সব কিছুর সাথে সুন্দর করে খাপ খাইয়ে। অনেকক্ষণ মনে মনে নানান দিক বিবেচনা করে দেখল মেডক। তারপর খুশি মনে শেরিফকে খুঁজতে বেরোলো। অনেক ভেবে দেখলাম শেরিফ, ধীরে ধীরে বলল মেডক। জুলিয়াসকে খুন করতে চায় এমন লোক রকিংয়ে এসে পোষা ঠিক হবে না। হাজার হোক জুলিয়াস যদি ঠিক পথে চলতো, তবে আজ সে রকিংয়ে এসেই থাকতো। ওসব তোমার সমস্যা নয়, মিছেই ভাবছ তুমি। হয়তো তাই, কিন্তু আমি ঠিক করেছি নকারকে আর কাজে রাখবো না, বিদায় করে দেব ওকে। তুমি ভালো মানুষ বলেই এত ভাবছ। জুলিয়াসকে নিয়ে সত্যিই দুশ্চিন্তায় আছি আমি। যার বিশ্বের ধারণা সে একটা গোলমাল বাঁধাবেই। ওকে বের করে দেয়া হয়েছে। এখন আর সে কি ঝামেলা করবে? ওর ভাইয়ের সাথে তোমার
মিলমিশ কেমন? মাথা ঝাঁকালো মেডক। ছেলেটা ভালোই, তরুণ তো, এখনো অনেক কিছু ওকে শিখতে হবে। মাঝে মধ্যে কঠোরভাবে শাসন করতে হয়, তবে ছেলেটা মানে আমাকে। এবার উঠি, আবার দেখা হবে। সন্তুষ্ট মনে ফিরে এলো মেডক। আজকের আলাপে বেশ কাজ হয়েছে। নিখ নিখর ছায় নিখর ছায় ডিগবিকে নিজের পক্ষে টানতে পেরেছে সে। রাস্তার ওপাশে এটকে ঘোড়ায় চড়তে দেখে হঠাৎ রেগে উঠে তাকে চিৎকার করে ডাকল। কোথায় যাওয়া হচ্ছে শুনি? সন্ধ্যার একটা হাসি দিল এড। এদিককার খেল খতম, পেপি বাসায় রয়েছে, সেখানেই যাচ্ছি। কোনো নতুন খবর আছে? না, অনেক দিন তো হলো, এক ফোঁটা কাজও করনি। আর কতদিন লাগবে? পেপির মতো মেয়ের দৃষ্টি আকর্ষণ করতে যথেষ্ট সময়ের দরকার, জবাব দিল এড। ঠিকমতো জাল পেতে ঠিকমতো জাল পেতেছি আমি, সময়ে অবশ্যই কাজ হবে, কিন্তু নিশ্চিত হতে পারছি কই? কোনো জবাব না দিয়ে কেবল কাজ ঝাঁকালো এড। অনিশ্চিতভাবে এডের দিকে চাইল বেনক। ওর ব্যাপারে কিছুতেই আশ্বস্ত হতে পারছে না সে প্রথম থেকেই। কেন তা সে নিজেও জানে না। তার কথা মতোই কাজ করতে রাজি হয়েছে এড, তবে কেন স্বস্তি পাচ্ছে না মেডক? এড, তাড়াতাড়ি কাজ সারতে হবে তোমাকে, বলল মেডক। কেন? মুখ ঝাঁকালো এড মুখ বাঁকালো এড। ধীরে সুস্থে কাজ সারারই কথা ছিল আমার। তাই বলে সারা জীবন কাটিয়ে দেবে এখনো কোনো এমনও কোনো কথা ছিল না। আর 1 সপ্তাহ সময় দিচ্ছি তোমাকে। 2 সপ্তাহ। এক। ঘোড়ার পিঠে একটু ঝুঁকে সামনে এগিয়ে এলো এড। ঠিক আছে, চেষ্টা করব, কিন্তু মনে হয় আরও সময় লাগবে আমার। চটকদার গেঞ্জি পরা নকার বোকা মনেছে বলেই তোমার এতটা আতঙ্কিত হয়ে ওঠার কোনো কারণ দেখি না। প্রয়োজন হলে আরও সময় নেব আমি। উত্তরের জন্য অপেক্ষা না করেই ঘোড়া ছুটিয়ে অদৃশ্য হয়ে গেল এড। বিড়বিড় করে কয়েকটা গালি দিয়ে ঘুরে দাঁড়াতেই সেলুনের কোণে দাঁড়ানো হিউয়ের দিকে চোখ পড়ল তার। মৃদু হাসি ফুটে উঠল ওর মুখে। মিসেই এডকে নিয়ে এত চিন্তা করছে ও। আগে কাজ শেষ করুক এড, তারপর হিউকে ব্যবহার করলেই চলবে। তার জানা মতেই হিউয়ের সামনে দাঁড়াবার ক্ষমতা কারও নেই। বাকি দিনটা শহরের বিভিন্ন লোকের সাথে সদালাপ করে কাটিয়ে খাওয়া সেরে রাত 9টার দিকে রকিংয়ে এসে পৌঁছল মেডক। মাডি এদিককার চার্জে ছিল।